বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা নয় বিশ্বাস থেকে বলছি যে তোমরা সুস্থ আছো এবং সুরক্ষিত আছো। তোমরা ইতিমধ্যে জানো যে যেসব দেশ স্কুল কলেজগুলো এক কথা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছিল, আবার বাধ্য হয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে। কারণ হচ্ছে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস আক্রান্ত সারা পৃথিবী। তাই যথার্থই আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছিলেন যে 1 বছর যদি আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, তবে হয়তো আমাদের ছেলেমেয়েরা অশিক্ষিত হয়ে যাবে না, কিন্তু যদি খোলা রাখা যায় তাহলে হয়তো অনেক মায়ের কোল খালি হতে পারে। তার এই মন্তব্যকে আমরা স্যালুট জানাই। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো যদি তোমরা কাজে লাগাও, তোমরা দেখো, তোমরা চর্চা করো, তাহলেই কিন্তু আমাদের এই প্রচেষ্টাগুলো সার্থক হবে। তা আমি আশা রাখি যে আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে এবং বাড়িতে চর্চা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সরোয়ার জাহান সজল, দৌলতপুর গার্লস কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া, সহকারী অধ্যাপক, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। তোমাদের আজকে পড়াবো হচ্ছে নদী। দেখো, একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রতিটা জিনিস, যে কোনো জিনিস, যে কোনো বিষয় যদি আমরা মনোযোগ সহকারে দেখি, মনের ভিতরে নিই, তাহলে কিন্তু আমরা সহজেই সেটা ভুলি না। কিন্তু যদি দেখাই দেখি, তাহলে কিন্তু পরক্ষণেই সেটা আমাদের স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে যায়। সেই জন্যই বলা হয়ে থাকে যে দেখায় হৃদয় ছুঁয়ে যায় না, সে দেখা না, শুধুই তাকানো। প্রতিটা বিষয়ে আমাদের হৃদয় ছুঁতে হবে, তারপরেই কিন্তু সেইটা আমাদের হৃদয় থাকবে, আমাদের মননে থাকবে, আমাদের স্মৃতিতে থাকবে, নচেত নয়। তাই আমি বলবো যে তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো দেখবে এবং বাসায় বসে চর্চা করবে, এটা আমি বিশ্বাস রাখতে চাই। তো যাই হোক, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে নদী। নদী যদি বলি, তাহলে প্রথমেই আমাদের আসতে হয় নদী কাকে বলে। আমরা নদী তো কম বেশি সবাই, ছোট হোক বড় হোক, নদী তো আমরা দেখেছি, আশা রাখি তোমরা সবাই দেখেছো। তো তাহলে এই নদী কাকে বলে ভালো করে শোনো। কোনো উঁচু পর্বত মালভূমি থেকে যখন বৃষ্টি, বরফ গলা পানি, হিমবাহ, চিষ্ট কোনো জলাধার, এই জলাধারটা যদি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে
পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে এসে প্রথমে পাহাড়ের পাদদেশ, তারপরে সমভূমি, তারপরে কোনো নিম্নভূমি উপর দিয়ে প্রবাহিত হয়ে কোনো বিশালাকার জলধারে, হ্রদে অথবা সমুদ্রে যখন পতিত হয়, সেই জলধারাকেই তখন বলা হয় নদী। আমি আবার বলছি অল্প ভাষায়, মনোযোগ দিয়ে শুনুন। কোনো উঁচু পর্বত হতে বৃষ্টি, বরফ গলা পানি যখন মাধ্যাকর্ষণ শক্তির কারণে নিম্নে প্রবাহিত হয়ে কোনো সমুদ্রের সঙ্গে মিলিত হয়, তখন সেই জলাধারটাকে বলা হয় নদী। আশা রাখি তোমরা সবাই খেয়াল রাখবা। দেখো, আমরা যে জিনিসটা বলছি তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। কথা হচ্ছে, আমরা বললাম যে এই হচ্ছে পর্বত, পর্বত বললাম এই পর্বতের গাত্র বেয়ে যখন কোনো জলাধার এই পর্বতের গাত্র বেয়ে বৃষ্টির পানি, হিমবাহ অথবা বরফ গলা পানি যখন নিম্নে প্রবাহিত হয়, নিম্নে প্রবাহিত হয়ে এইটা যখন কোনো বিশাল জলরাশিতে অথবা হ্রদে অথবা সমুদ্রে পতিত হয়, তখন সেটাকে আমরা নদী বলছি। যে এইটাকেই আমরা নদী বলছি। নদী যে জায়গা থেকে উৎপত্তি হয়, সেই জায়গাটাকে আমরা বলছি সে নদীর উৎসস্থল বা নদীর উৎপত্তি স্থল। সাগর বা হ্রদের সাথে যখন নদী যে সাগর বা হ্রদের সঙ্গে মিলিত হয়, এই মিলন স্থানটাকে, সমুদ্রের এবং নদীর মিলন স্থানটাকে বলা হয় নদীর মোহনা। ভালো করে খেয়াল রাখবা যে এটা সমুদ্র, এটা নদী, এই যে মিলন স্থল, এই মিলন স্থলটাকেই আমরা বলছি হচ্ছে নদীর মোহনা। এইবার আমরা কি বলছি? বলছি যে নদী, এই যে এটা মেন নদী, এটা বড় নদী, এই নদী থেকে মনে করো আরও পাশে আরও যদি নদী উৎপত্তি হয়ে এই নদীর সঙ্গে মিলিত হয়, তাহলে এই বড় নদীর এই ছোট নদীটাকে বলা হয় যে উপনদী। এই একই জায়গা থেকে উৎপত্তি হয়ে কোনো ছোট নদী যদি কোনো বড় নদীর সঙ্গে মিলিত হয়, তাহলে কিন্তু সেই নদীটাকে বলছি হচ্ছে আমরা বড় নদীর উপনদী। তোমার যেমন হচ্ছে করতোয়া, তিস্তা, এগুলো হচ্ছে যমুনার উপনদী। তারপরে আমরা কি বলছি ভালো করে শোনো। এই বড় নদী থেকে এই বড় নদী থেকে যদি কোনো নদীর
এভাবে শাখা বের হয়ে যায়, তাহলে আমরা বলি যে ওই নদীর হচ্ছে শাখা নদী। তাহলে আমরা উপনদী পেলাম এবং শাখা নদী পেলাম। আর একটা বিষয় লক্ষ্য করো, এই পর্বত থেকে মনে করো যে একটা নদী প্রবাহিত হয়েছে, আর একটা নদী পাশাপাশি প্রবাহিত হয়ে যদি যায়, তাহলে এই নদী এবং এই নদীর যে মধ্যবর্তী যে স্থানটা, এই স্থানটাকে আমরা বলি হচ্ছে নদীর দোয়াব। নদীর দোয়াব। আর একটা বিষয় সেটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো, যদি একাধিক নদী পর্বত থেকে, মনে করো যে এই একটা নদী প্রবাহিত হয়েছে, তারপরে আর একটা নদী প্রবাহিত হলো, কোনো কারণে যদি এই নদীটা এই নদীর সঙ্গে মিশে যায়, তাহলে এই মিলন স্থলটাকে আমরা বলি হচ্ছে নদী সঙ্গম। এক কথায় যে এক বা দুই বা ততোধিক নদীর মিলন স্থলটাকে আমরা বলছি হচ্ছে নদী সঙ্গম। তারপরে আমরা কি বলছি, যে নদী যে খাতের ভিতর দিয়ে, এক কথায় যে গর্তের ভিতর দিয়ে, যে নিম্নভূমির ভিতর দিয়ে প্রবাহিত হয়, তাকে আমরা বলি হচ্ছে নদী উপত্যকা। নদী উপত্যকার যে গর্ভ, যে নিম্ন অংশ, সেটাকে আমরা বলি হচ্ছে উপত্যকার তলদেশ বা উপত্যকার বা নদী গর্ভ। তাহলে আমরা জানলাম নদী কাকে বলে, নদীর উৎস কি, নদীর দোয়াব কি, শাখা নদী কি, উপনদী কি, নদী সঙ্গম কি, এগুলো জানলাম। তোমরা আর একটা জিনিস হয়তো জানো না, সেটা হচ্ছে নদী কিন্তু স্ত্রীলিঙ্গ। নদীর পুল্লিঙ্গ হচ্ছে নদ। নদীকে নারীর সঙ্গে তুলনা করা হয়। একটা নারীর যেমন তিনটা অবস্থা, কন্যা, জায়া, জননী, ঠিক নদীরও কিন্তু তিনটা অবস্থা। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে তার প্রাথমিক গতি, প্রাথমিক অবস্থা বা পার্বত্য অবস্থা। দুই নম্বর হচ্ছে মধ্যম অবস্থা বা সমভূমি অবস্থা। আর সব শেষে হচ্ছে বার্ধক্য অবস্থা বা হচ্ছে নিম্ন গতি। নদীর হচ্ছে তিনটা অবস্থা, তিনটা গতিতে কাজ করে: প্রাথমিক গতি, মধ্যগতি এবং নিম্ন গতি। এখানে উল্লেখ্য যে প্রাথমিক গতিতে নদী কিন্তু খুবই শক্তিশালী, খুবই খরস্রোতা। প্রাথমিক গতিতেই কিন্তু নদীর হচ্ছে যৌবন। নদী প্রাথমিক গতিতে নদীর সামনে যা কিছু পায় সবগুলোই কিন্তু ভেঙে চুরে সামনের দিকে নিয়ে এগুতে থাকে। তারপরে নদী চলতে চলতে যখন নদীর মধ্যগতিতে আসে, সমভূমিতে আসে, তখন কিন্তু
নদীটা কিছুটা হলেও স্রোত হারায়ে নদী নিম্নভাগ ক্ষয়ের চেয়ে পার্শ্বভাগ ক্ষয় হয়ে নদীর বিস্তৃতি, নদীর ওয়াইডটা বেড়ে যায়। আর বার্ধক্য অবস্থায় যখন নদী শেষ অবস্থায়, এক কথায় বার্ধক্য অবস্থায় নিম্ন গতিতে নদী প্রায় তার শক্তি হারিয়ে ফেলে, তার স্রোত হারিয়ে ফেলে, কোনো মতে যে নদী সাগরে যায় মিলিত হয়। মূলত নদী কিন্তু এই তিনটা গতিতে কাজ করে থাকে। এবার আসা যাক যে নদী কি ভাবে কার্যাদি করে থাকে। তাহলে আমরা জানি যে নদী কিভাবে কার্য সম্পাদন করে। নদী এখানেও কিন্তু নদী তিন প্রকারে কার্যাদি করে থাকে। কি? এক হচ্ছে নদী ক্ষয় কাজ করে, দ্বিতীয়ত নদী বহন কাজ করে, তৃতীয়ত কি হয়, নদী সঞ্চয় কার্য করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে নদী দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ হয়, নদী দ্বারা সৃষ্ট ক্ষয়রূপ, ভূমিরূপ, সঞ্চয়জাত এবং বহন, এই প্রক্রিয়াগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমি আশা রাখি তোমরা একটু মনোযোগ দিয়ে, বিশেষ করে এই নদী চ্যাপ্টারটা তোমরা দেখবা। তাহলে আমরা এবার নদী যে তিন প্রকারের ভূমিরূপ সৃষ্টি করে, তিন প্রকারের মানে তিনটা প্রক্রিয়ায়, সেটা আমরা আস্তে আস্তে আলোচনায় যাচ্ছি। তবে তার আগে একটা জিনিস আমি তোমাদের খেয়াল রাখতে বলি, সেটা হচ্ছে যে নদী ঊর্ধ্বগতি বা প্রাথমিক গতি, যেমন আমরা যদি উদাহরণ দিই গঙ্গা নদী, তো নদী যেখান থেকে উৎপত্তি হলো, সেখান থেকে গঙ্গা নদীরই বলছি, উৎপত্তি স্থল থেকে 320 কিলোমিটার পর্যন্ত, এক কথায় তোমার গঙ্গাত্রী হতে হরিদ্বার পর্যন্ত হচ্ছে ঊর্ধ্বগতি এই গঙ্গা নদীর। আর এই গঙ্গা নদীরই শেষে হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত হচ্ছে এর মধ্যগতি, এবং রাজমহল থেকে একেবারে মোহনা পর্যন্ত এই গঙ্গা নদীর হচ্ছে নিম্নগতি। তো শিক্ষার্থীরা এসো, আমরা এবার প্রথমেই আসি যে নদী ক্ষয় ক্রিয়ার ফলে কি ভূমিরূপ সৃষ্টি হতে পারে। আমরা জানি যে, তোমরা ভালো করে খেয়াল রাখবা, নদী যখন তার প্রাথমিক গতিতে থাকে তখন সে ক্ষয় ক্রিয়াটা বেশি করে। কিভাবে করে? আমি আগেই বলেছি, নদীর উৎপত্তি স্থল থেকে যখন নিচের দিকে নামতে থাকে তখন কিন্তু নদী বিভিন্ন ধরনের পদার্থ বহন করতে থাকে, যেমন নুড়ি, বালি, কাদা, বিভিন্ন ধরনের ফসিল, তারপরে পাথর, এগুলো নদীর স্রোতের সঙ্গে কিন্তু বহন করে। আর নদীর স্রোতের সাথে যখন বহন করে তখন অনেকগুলো নদীর পানির সঙ্গে ভেসে যায়, অনেকগুলো হয় কি নদী
একেবারে তলদেশে জমা হয়। এই তলদেশে জমা হওয়ার পদার্থগুলো নদীর স্রোতে যখন ওইগুলো ঠেলে নিয়ে যায়, নদীর স্রোত ওই পাথরগুলো, তখন কিন্তু নদীর গর্ভ, নদীর দিকে গর্তের সৃষ্টি হয়। এই গর্ত সৃষ্টি করতে করতেই কিন্তু যতক্ষণ নদীর ওই পদার্থগুলো নিয়ে যাওয়ার শক্তি থাকে ততক্ষণ কিন্তু ওইগুলো নিয়ে যায়। আর যখন ভারী পদার্থগুলো নদীর তলদেশ দিয়ে যায় তখন কিন্তু নদী গর্ত হতে 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 চলে যায়। এই নদীর খাতটাকে, এই নদীর গর্তটাকেই বলা হয় নদী উপত্যকা। শিক্ষার্থীরা এবার আসো যে নদী উপত্যকাটা আবার দুই ধরনের। নদী উপত্যকা দুই ধরনের। একটা হচ্ছে ইংরেজি অক্ষর ভি এর মতো একটা উপত্যকা আছে, আর আরেকটা উপত্যকা আছে ইংরেজি অক্ষর ইউ এর মতো। ভি এর মতো যে উপত্যকাটা সেটাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা, আর ইংরেজি অক্ষর ইউ এর মতো সেটা বলা হয় ইউ আকৃতির উপত্যকা। তো শিক্ষার্থীরা, ভি আকৃতির উপত্যকাটা কি, ইউ আকৃতির উপত্যকাটা কি? ভি আকৃতির উপত্যকা হচ্ছে যে নদী যখন প্রচুর স্রোত থাকে তখন পার্শ্ব ক্ষয় অপেক্ষা, মানে পাশের ক্ষয় অপেক্ষা তলদেশের ক্ষয় অত্যন্ত বেশি হয়। তলদেশের ক্ষয় বেশি হয়ে হয় কি, তোমরা লক্ষ্য করো, নদীর তলদেশের ক্ষয়টা বেশি হয়। এই হচ্ছে নদীর স্রোত যখন যায় তখন এই তলদেশের ক্ষয়টা বেশি হয় বিধায় নদীটা তখন কিন্তু এই উপত্যকাটাকে অনেকটা ভি আকৃতির দেখায়। তখন হয় কি, এই সাইডের এগুলো বেশি ক্ষয় না হয়ে নিচের দিকে ক্ষয়টা বেশি হয়। নিচের দিকে ক্ষয়টা বেশি হয়ে কিন্তু এটাকে অনেকটাই ভি এর মতো দেখায় বলে কিন্তু ভি আকৃতির উপত্যকা বলে। আবার নদী যখন আরও অনেক দূরে একটু এগিয়ে যায়, স্রোতটা কিছু হলেও কম যখন হয়, তখন এই তলের দিকে ক্ষয় না হয়ে পাশের দিকে ক্ষয় হয় বেশি। পাশের দিকে যখন ক্ষয় বেশি হয় তখন কিন্তু নদীটার এই পার্শ্ব ক্ষয়টা বেশি হয়। তখন কিন্তু এটাকে অনেকটা ইংরেজি অক্ষর ইউ এর মতো দেখায় বলে এটাকে ইউ আকৃতির উপত্যকা বলা হয়। মনে থাকবে আশা রাখি তোমাদের। এখন ক্ষয় প্রক্রিয়ায় নদী আর কি কি কাজ যদি সম্পন্ন করতে পারে, আরও অনেকগুলো করতে পারে। যেমন হচ্ছে গিরিখাত করতে পারে, তারপরে নির্ঝর বা কাসকেড, তারপরে আমরা জলপ্রপাত বলতে পারি, তারপরে নদী মঞ্চ এবং বর্তুলাকার গর্ত। এই অনেকগুলো ভূমি তৈরি করে, যেগুলো বিস্তারিত আলোচনা যদি আমি এখন করতে চাই তাহলে কিন্তু শুধু ক্ষয়জাত ভূমিরূপ নিয়েই পড়ে থাকতে হবে। তাই আমি প্রত্যেকটা এরই দু একটা করে উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝাতে চাই। এবার হচ্ছে নদী বহন প্রক্রিয়া। নদী কিন্তু মোটামুটি চারটা ভাবে বহন করে থাকে। প্রথম হচ্ছে ভাসমান। ভাসমান কি, যে নদী যখন বিভিন্ন জিনিস বহন করে নিয়ে যায় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, পর্বত থেকে মোহনা পর্যন্ত, তখন বিভিন্ন ধরনের পদার্থ বহন করে নিয়ে যায়। তো কীভাবে বহন করে? একটা হচ্ছে ভাসমান অবস্থায় বহন করে। তোমরা লক্ষ্য করলেই দেখবা, নদীতে হোক, পুকুরে হোক, অথবা কোনো ডোবায় হোক, একটু স্রোত হলে
যেগুলো পাতলা সেগুলো কিন্তু ভাসতে ভাসতে উপরে ভাসতে ভাসতে চলে যায়। তারপরে একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া, আর একটা হচ্ছে দ্রবণ। দ্রবণটা কি? পানির সঙ্গে মিশ্রিত হয়ে যে পদার্থগুলো যায় সেটাকে আমরা বলছি হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। আর একটা হচ্ছে লম্ফন প্রক্রিয়া, মানে লাফ দিয়ে নদীর স্রোতে বিভিন্ন ধরনের যদি কাঠ, বাট, এই ধরনের পদার্থ, বিভিন্ন গাছের গুঁড়ি, এগুলো কিন্তু অনেক সময় নদীর স্রোতের সঙ্গে লাফ দিয়ে যেতে থাকে, সেজন্য এটাকে বলা হয় লম্ফন বা লাফ দেওয়া প্রক্রিয়া। আর শেষে হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ প্রক্রিয়াটা কি? আকর্ষণ প্রক্রিয়া হচ্ছে নদীর বোঝা, এক কথায় নদী যখন বিভিন্ন ধরনের পদার্থ নদীর তলদেশ দিয়ে যখন ওগুলো যেতে থাকে স্রোতের টানে নদীর তলদেশ দিয়ে, সেটাই হয় নদীর আকর্ষণ প্রক্রিয়া। সবশেষে আমরা যেটা আসতে চাচ্ছি সেটা হচ্ছে নদী সঞ্চয় মাধ্যম। তাহলে নদী তিন ধরনের কার্যাদি সম্পন্ন করে। এক হচ্ছে ক্ষয় কার্য, দ্বিতীয়টা হচ্ছে বহন কার্য, আর তৃতীয়টা হচ্ছে সঞ্চয় কার্য। শিক্ষার্থী বন্ধুরা, নদী চলতে চলতে আমরা বললাম যে নদীর বার্ধক্য অবস্থা অথবা নিম্নগতি অথবা একেবারে সব শেষ গতি, এক কথায় নদী যখন সাগরের সঙ্গে মিলিত হয় তখন কিন্তু তার যৌবন বলো, তার শক্তি বলো, তার স্রোত বলো, এগুলো সে হারিয়ে ফেলে। নদীর স্রোতটা কমে যায়। নদী ওই যে প্রথম থেকে যেগুলো ভাসায় নিয়ে আসছিল, যেগুলো আকর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসছিল, যেগুলো দ্রবণের মাধ্যমে নিয়ে আসছিল, সেগুলো নদী যখন ক্লান্ত হয়ে যায়, যখন আর চলতে পারে না, তখন কিন্তু ওইগুলো আস্তে আস্তে ফেলতে আসে। ফেলতে এসে নদী সমুদ্রের সঙ্গে মিলিত হয়। তো সমুদ্রের সঙ্গে মিলিত হয় একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে মনে করো যে এটা সমুদ্র, এই নদী এসে এখানে মিলিত হয়। তো নদী যখন শেষ গতিতে চলে আসে, যখন সমুদ্রের সঙ্গে মিলিত হয়, তখন কোনো মতে এসে এখানে সে নদীটা পেয়ে, এবং এই পদার্থ, যেসব পদার্থগুলো, এই পদার্থগুলো যখন সে আর বহন করতে পারে না, তখন কিন্তু এই জায়গাটায় এসে এই পদার্থগুলো জমা হতে থাকে। এই পদার্থগুলো যখন জমা হতে থাকে তখন এই মুখটা অনেকটা বন্ধ হয়ে যায়। এই মুখটা যখন বন্ধ হয়ে যায় তখন নদী করে কি? এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করে। নদীর পানিটা তখন পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং যায়, যে হয় কি সমুদ্রের সঙ্গে মিলিত হয়। আর এই মুখটা বন্ধ হয়ে যায়। এই মুখটা কিসে বন্ধ হয়ে যায়? বিভিন্ন ধরনের পলি, বালি, নুড়ি, কাঁকর, এই সব পদার্থ দ্বারা এই নদীর মুখটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে এখানে একটা ভূমির সৃষ্টি করে। এই ভূমিটা দেখতে অনেকটাই বাংলা অক্ষর ব অথবা ডেল্টার মতো দেখায়। যেহেতু বাংলা অক্ষর বয়ের মতো দেখায়, সেই জন্য এটাকে বদ্বীপ বলা হয়। এটাকে বদ্বীপ বলা হয়। এটাকে বদ্বীপ বলছি। অনেকটা বয়ের মতো দেখায় বলে কিন্তু এটাকে বদ্বীপ বলা হয়। নদী তাহলে সঞ্চয়জাত প্রক্রিয়ার মধ্যে কি কি ভূমিরূপ গঠন করতে পারে? মনে করো বদ্বীপ করতে পারে। আর কি করতে পারে? নদীর বাঁক করতে পারে। আর কি করতে পারে? পলল কোণ
পাদদেশীয় সমভূমি, বিভিন্ন ধরনের ভূমি তৈরি করতে পারে। এই প্লাবন সমভূমিতে নদী আরেকটা ভূমিরূপ সৃষ্টি করে, সেই ভূমিরূপটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। শিক্ষার্থী বন্ধুরা, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার খুরের মতো যে হ্রদটা দেখায় সেই হ্রদটাকেই বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কেমন, কিভাবে সৃষ্টি হয় একটু লক্ষ্য করো। পৃথিবীর প্রতিটা জিনিসই কিন্তু, যে আমাদের একটা কথা কিন্তু প্রচলন আছে, শক্তের ভক্ত নরমের জম। তো নদী চলার পথে, নদী যখন চলে এঁকে বেঁকে কেন চলে? নদী এঁকে বেঁকে চলার কারণ হচ্ছে যে নদী তার চলার পথে যেসব জায়গায় শক্ত শিলা পায় সেসব জায়গায় থেমে যেয়ে হয় কি, যে জায়গাটায় নরম শিলা সেই জায়গা দিয়ে সে আবার চলতে থাকে। যেখানে শক্ত সেখান থেকে আবার বাঁক নেয়, বাঁক নিয়ে আবার নরম জায়গায় যায়। এই বাঁক নিতে নিতে কিন্তু নদী চলতে থাকে। শক্তের জায়গায় থেমে যায় মানে মোড় ঘুরিয়ে নরম জায়গায় যায়। নরম জায়গা যেখান দিয়ে নরম জায়গা, নরম পলি, নরম বালি, নরম মাটি পায়, সেই জায়গায় দিয়ে কিন্তু নদী চলতে থাকে। সেজন্যই কিন্তু নদীর সরল পথ হয় না, নদী এঁকে বেঁকে চলে। তো নদী চলার পথে হয় কি, অনেক সময় নদী, আগেই বললাম যে নদী যেখানে নরম জায়গা পায় সেই জায়গায় ক্ষয় করতে করতে যায়। তো নদী চলার পথে হয় কি, এখানে মনে করো যে বেশি নরম, তাই এখানে ক্ষয় করতে করতে আবার নদী চলে যাচ্ছে। এই ক্ষয় করতে করতে আবার মনে করো চলে যাচ্ছে। তো নদী ঠিক এভাবে যায়, মনে করো যে এই যেতে থাকলো। তো এক সময় দেখা যায় কি, নদী চলার পথে যখন এই ক্ষয়ের মাত্রাটা এত বেশি হয়ে যায়, এই ক্ষয় যখন হয়, ক্ষয়ের মাত্রাটা যখন খুব বেশি হয়ে যায়, এই জায়গায় একটা হ্রদের সৃষ্টি করে। এই মানে দুটো জায়গা ক্ষয় হতে হতে অনেকটা ভিড়ে যায়, সেই জন্য এখানে ক্ষয়ের সৃষ্টি হয়। এই ক্ষয় সৃষ্টি হয়ে একটা হ্রদ হয়। এই হ্রদটা দেখতে অনেকটাই হচ্ছে ঘোড়ার খুরের ন্যায়, সেজন্য এইটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই যে নদী চলছে, এইভাবে চলতে চলতে কিন্তু এইভাবে চলতে চলতে একসময় কিন্তু ভিড়ে যায় দুইটা জায়গায়। যখন ভিড়ে যে আবার নদী চলতে থাকে, ঠিক ওই জায়গাটা একটা হয় কি, খুরের ন্যায় একটা হ্রদের সৃষ্টি হয়। সেটাকেই আমরা বলে থাকি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নদী সম্বন্ধে যেটুকু ধারণা পেলাম, আশা রাখি তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখে বাড়িতে বাসায় যে যেখানেই থাকো না কেন, সবাই একটু পড়াশোনার মধ্যে আসার চেষ্টা করবা এবং অন্ততপক্ষে পড়াশোনাটা
তোমরা তোমাদের মাথায় রাখবা এবং পড়াশোনাটা চালিয়ে যাবা, একবারের জন্য বন্ধ না করে দাও। স্কুল কলেজগুলো খোলা সম্ভব হচ্ছে না, আমরা এখনও জানি না যে এটা কবে তোমাদের খুলবে, তোমরা শ্রেণীকক্ষে আসতে পারবে, আমাদের সামনাসামনি হব, তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবে, সে প্রশ্নের উত্তর দিতে আমরা উন্মুখ হয়ে আছি, তোমাদের সরাসরি ক্লাস নেওয়ার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। কিন্তু যেহেতু কলেজগুলো বন্ধ, এর ব্যতিক্রম আমাদের কলেজেও নয়, তাই তোমরা পড়াশোনার মধ্যে থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে তোমাদের এই ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।